ইউক্রেনের এক সময়কার একটি সমৃদ্ধশালী শহর ছিল প্রিপিয়াট। সোভিয়েত ইউনিয়ন দ্বারা নির্মিত এই শহরটি ছিল 1970 সালে তৈরি হওয়া চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মচারী এবং তাদের পরিবারের বসবাসের জায়গা। শহরটি আনুষ্ঠানিকভাবে নামকরণ করা হয়েছিল 1979 সালে। তখন এর জনসংখ্যা ছিল মোটামুটি প্রায় 50,000। কিন্তু 1986 সাল নাগাদ এই শহরে একটি ঘটনা ঘটে। গোটা শহর হিমায়িত হয়ে যায়, যে ঘটনা শহরের প্রত্যেকটি মানুষকে পালিয়ে যেতে বাধ্য করেছিল এবং তখন থেকে আজও শহরটিতে কেউ পা রাখে না। বর্তমানে শহরটিকে চেরনোবিল এক্সক্লুশন জোনও বলা হয়। আজকের ভিডিওতে আমি আপনাকে এরকম বেশ কিছু দুর্ধর্ষ শহরের ঘটনার সাক্ষী করতে চলেছি, যে শহরগুলিকে অদ্ভুতভাবে মানুষেরা পরিত্যক্ত রেখে পালিয়ে গিয়েছিল, আজও যেখানে কুকুর বিড়াল ছাড়া কিছুই দেখা যায় না। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। কাইকয়, তুরস্ক। কাইকয়ের এই শহরটি তুরস্কের দক্ষিণ পশ্চিমাঞ্চলে 1700-এর দশকে নির্মিত হয়েছিল। একসময় এই শহর গ্রিকভাষী খ্রিস্টানদের বসতি ছিল, তবে এটি 1920-এর দশকের শুরুর দিকে পরিত্যক্ত হয়ে যায়, যখন গ্রিস এবং তুরস্কের মধ্যে গ্রিক তুর্ক যুদ্ধ সংগঠিত হয় এবং তার পরবর্তী লোজান্ন চুক্তি অনুযায়ী ধর্মীয় এবং জাতিগত ভিত্তিতে বসবাসকারীদের মধ্যে জনসংখ্যা বিনিময় করা হয়। এই চুক্তির ফলে অনেক গ্রিক খ্রিস্টানকে তুরস্ক থেকে গ্রিসে এবং অনেক মুসলিমকে গ্রিস থেকে তুরস্কে স্থানান্তরিত করা হয়েছিল। এর ফলে কাইকয়ের মূল বাসিন্দারা তাদের বাড়িঘর ছেড়ে চলে যান এবং শহরটি পরিত্যক্ত হয়ে যায়। বর্তমানে কাইকয়ের প্রাচীন পাথরের ঘরগুলি, চার্চ এবং অন্যান্য স্থাপনা সময়ের সাক্ষী হিসাবে দাঁড়িয়ে রয়েছে এবং এটি একটি জনপ্রিয় পর্যটন স্থানে পরিণত হয়েছে, যা তার ইতিহাস এবং সৌন্দর্যের জন্য পরিচিত। আশগাবাদ, তুর্কমেনিস্তান। আশগাবাদ শহরটি আক্ষরিক অর্থে একটি পরিত্যক্ত শহর নয়, তবে এই বিশাল মেট্রোপলিসের মধ্যে দিয়ে আপনি একটি ভ্রমণ করলেই উপলব্ধি করতে পারবেন যে এই শহরটি খালি হয়ে গিয়েছে। আপনি আশগাবাদ শহরকে দেখলেই বুঝতে পারবেন এই তুর্কমেনিস্তানের প্রাক্তন সোভিয়েত রাজ্যের রাজধানী প্রথম নজরে খুবই চিত্তাকর্ষক। গ্রহের অন্য যে কোনো শহরের চেয়ে বেশি মার্বেল পাথর দিয়ে নির্মিত হওয়ার কারণে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডও অর্জন করেছে। শহরটি একটি বিশাল মসজিদ এবং প্রধান ক্রীড়া কমপ্লেক্স সহ বিশাল স্মৃতিস্তম্ভ, দর্শনীয় মূর্তি এবং উজ্জ্বল ভবনে পরিপূর্ণ, যা 2017 সালে এশিয়ান ইনডোর গেমসের জন্য ব্যবহৃত হয়েছিল। শহরটি ঝাঁ চকচকে হলেও এটি সম্পূর্ণ ফাঁকা হয়ে রয়েছে। এর কারণ হলো অর্থনৈতিক প্রভাব। এই দেশের সরকার ধারাবাহিকভাবে আশগাবাদকে সম্পদের প্রদর্শন করে তুলেছে, ফলে এখানকার মানুষ একটি দরিদ্র জাতিতে পরিণত হয়েছে। শহরটিকে উন্নত করতে বিশাল তেল ও গ্যাসের রাজস্ব বিভিন্ন প্রকল্পে ব্যবহার করা হয়। দেশের মাথাপিছু জিডিপি $7,000 কম হওয়া সত্ত্বেও তারা ক্রমাগতভাবে লোকেদেরকে তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করেছে এবং এই বিল্ডিং প্রকল্পগুলিকে চলমান রেখেছে, নাগরিকদের সরকারি সুবিধা থেকে বঞ্চিত করেছে। মানুষেরা কেন থাকে না, এই বিবেচনা আরও গভীরভাবে করলে দেখা যায় আশগাবাদ বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল অঞ্চলগুলির মধ্যে একটি। বসবাস এবং মৌলিক পণ্যগুলি ক্রয় করার সামর্থ্য সাধারণ মানুষের কাছে অত্যন্ত অসম্ভব হয়ে ওঠে। ফলে দুঃখজনকভাবে পরিষ্কার যে কেন এই শহরটি মূলত একটি বিশাল ভুতুড়ে শহরে পরিণত হয়েছে। অরাডোর সুরগ্লেন। অরাডোর সুরগ্লেন ছিল ফ্রান্সের ওটভিনে ডিপার্টমেন্টে অবস্থিত একটি ছোট্ট গ্রাম, যেখানে 1944 সালে নাৎসি সামরিক বাহিনীর একটি পুনর্নির্মিত স্কোয়াড্রন এবং তাদের অমানবিক কার্যকলাপের ঘটনা ইতিহাসে ছাপ রেখে গিয়েছে। 1944 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি সামরিক বাহিনীর গ্রুপ ডি পাঞ্জদের দ্বারা অরাডোর সুরগ্লেনে একটি হামলা পরিচালিত হয়। এই হামলায় অনেকে রক্ষা পেলেও নাৎসি সৈন্যদের অনেক বেয়াদবপূর্ণ হত্যার শিকার সাধারণ অনেক মানুষেরাই হয়েছিলেন। প্রায় সম্পূর্ণ গ্রামটির 642 জন মুখিয়া সহ মূলত 650 জন মানুষকে হত্যা করা হয়। পরিবারের মধ্য থেকে মহিলা ও শিশুরা ব্যতীত সবাইকে মেরে ফেলা হয়। মহিলা ও শিশুদেরকে একত্রে ধরে নিয়ে যাওয়া হয় এবং একটি ঘাঁটিতে আটকে রাখা হয়, যেখানে তাদেরকে নিয়ে তারা একটি গুপ্ত শহর তৈরি করতে পারে। এরপর ফ্রান্সের কর্মকর্তা অ্যাডেল একটি প্রতিশোধের সিদ্ধান্ত নেয় এবং বেশ কিছু সৈন্য নিয়ে এই শহরে যাত্রা করে, যেখানে নাৎসিদের সাথে তাদের একটি গোলাবারুদ যুদ্ধ সংঘটিত হয়। বন্দুকের গুলি এবং গোলাবারুদের মিশ্রণে উভয় দলই নির্মমভাবে নিহত হয় এবং এই শহরের প্রত্যেকটি নাগরিক মারা যান। যুদ্ধের সমাপ্তির পরে রাষ্ট্রপতি চার্লস ডি গল আদেশ দেন যে পুরনো শহরের পুড়ে যাওয়া ধ্বংসাবশেষগুলি ক্ষতিগ্রস্তদের স্মৃতিস্তম্ভ হিসেবে অস্পর্শ রাখা হবে। ফলে একটি জাদুঘর বাদ দিয়ে শহরটি আজও অপরিচ্ছন্ন এবং জনবসতিহীন রয়ে গিয়েছে। ফামাগুস্তা। আপনি যদি ঘড়ির কাঁটা ঘুরিয়ে মধ্যযুগের দিকে ফিরে তাকান তাহলে আপনি ফামাগুস্তা নামের এই শহরটি দেখতে পাবেন, যা আজকের বর্তমান সংস্করণের চেয়ে অনেক বেশি আলাদা ছিল, কারণ এই সময়কালে এটি দ্বীপের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বন্দর শহর ছিল।
এই শহর খামিরের অত্যন্ত সমৃদ্ধ বন্দরগুলির সাথে বাণিজ্য করার একটি প্রবেশদ্বার ছিল। তবে তারপর থেকে সাইপ্রাসের এই শহর অনেক অশান্তি সহ্য করেছে এবং 1974 সালে একটি ব্যর্থ গ্রিক অভ্যুত্থানের প্রক্রিয়া হিসাবে তুর্কি সৈন্যরা একই বছর শহরে আক্রমণ করে। বিশেষ করে তারা শহরের ভারসা অঞ্চলকে মুক্ত রাখে, যেখানে বসবাসকারী সমস্ত গ্রিকদেরকে শুধুমাত্র বহিষ্কার করা হয়নি, তুর্কিদের দ্বারা গোটা শহরকে কাঁটাতার দিয়ে বিচ্ছিন্ন করা হয় এবং ব্যাপকভাবে লুটপাট চালানো হয়। যদিও তারপর থেকে পরিস্থিতি অনেকটা ভালো হয়েছিল এবং সাইপ্রাস দ্বীপে গ্রিক ও তুর্কিরা উভয় পক্ষ মন্দের ভালো হিসাবে জীবন কাটাচ্ছিল। এরপর উত্তর সাইপ্রাসের একজন তুর্কি কর্মকর্তা সরকার পুরনো গ্রিক সাইপ্রাসে পুনরায় প্রবেশ নিষিদ্ধ করে দেয় এবং বসবাস সম্পূর্ণ বেআইনি ঘোষণা করে। এমনকি গ্রিকদের মূল্যবান জিনিসপত্র পুনরুদ্ধারও বন্ধ করে দেয়। যদিও এর কারণ অস্পষ্ট, তারা শুধুমাত্র নিরাপত্তা এবং শহরের বাণিজ্যিক গুরুত্বের মতো কারণগুলি দেখিয়েছেন। হয়তো সাইপ্রাসকে তারা একীভূত করার লক্ষ্যে এগুলি করে চলেছে। 2017 সালে উত্তর সাইপ্রাস একটি আশ্চর্যজনক পদক্ষেপ নিয়েছিলেন, যেখানে তুর্কি নাগরিকদের জন্য একটি বিশ্বমানের সমুদ্র সৈকত খোলা হয়েছিল এবং 2019 সালে আবারও প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয়। 2020 সালের শেষ নাগাদ তারা ঘোষণা করে এগুলি পুনরায় চালু করা হবে। তবে সুনির্দিষ্টভাবে বলা যায় না যে তাদের মাথায় আসলে কি প্ল্যান চলছে। একমাত্র সময়ই বলতে পারে যে আসলে কি ঘটবে। প্রিপিয়াট, ইউক্রেন। শুধুমাত্র যুদ্ধ, অর্থনীতি বা কেন্দ্রীয় পরিকল্পনা একটি শহরকে বিচ্ছিন্ন করে না। এই প্রিপিয়াট শহরকে একটি পারমাণবিক বিপর্যয় ঘটনা গোটা মানব জগৎ থেকে আলাদা করে দিয়েছিল। 1986 সালের 26শে এপ্রিল চেরানোবিলের নিকটবর্তী পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 4 নম্বর চুল্লির ভিতরে একটি বিপর্যয়কর দ্রবীভূত ঘটনা ঘটে। ফলে এই ঘটনার শিখা এবং তেজস্ক্রিয় পদার্থ প্রিপিয়াটের উপর আকাশে ছড়িয়ে পড়ে। যেহেতু এর কাছাকাছির শহরগুলিতে উদ্ভিদবিজ্ঞানী এবং কর্মীরা বসবাস করত, ফলে 36 ঘন্টার মধ্যে শহরের 50,000 বাসিন্দাকে সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং কেউ যাতে ফিরে না যায় তা নিশ্চিত করার জন্য সোভিয়েত সরকার প্রিপিয়াট এবং বিদ্যুৎ কেন্দ্রের চারপাশের 29 কিলোমিটার এলাকাকে বর্জন অঞ্চল হিসেবে ঘোষণা করে। তবে অনেক প্রাক্তন বাসিন্দারা এখনও এর আশেপাশের কিছু অঞ্চলে বসবাস করে এবং এই তেজস্ক্রিয় শহরের পাশে থাকার কারণে মাঝে মধ্যে তারা পারমাণবিক এক্সপোজার সম্পর্কিত বড় স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হয়। তবুও এখনও কিছু মানুষ আছে যারা এই অঞ্চল ছেড়ে যাওয়ার কথা ভাবতেই পারে না। পারমাণবিক বিপর্যয়ের পর থেকে এখনও এই অঞ্চলে প্রায় 500 জন মানুষ বসবাস করে। যাই হোক, এই বিশাল দুর্ঘটনা পরের কয়েক শতাব্দীর জন্য প্রিপিয়াটকে পরিদর্শনের অযোগ্য করে তোলে। তবে বর্তমানে পর্যটকদের জন্য স্বল্পমেয়াদী পরিদর্শনের জন্য এর ভিতরে প্রবেশ করা যথেষ্ট নিরাপদ বলে মনে করা হয়েছে। ফলস্বরূপ কার্যত যে কেউ আজ এই পরিত্যক্ত শহরে একটি গাইড ট্যুর কিনতে পারে। তবে এর জন্য একজন ব্যক্তিকে $100 থেকে $500 গুনতে হবে। সুতরাং আপনি যদি পূর্ব ইউরোপে যাওয়ার পরিকল্পনা করেন তাহলে এই দর্শনীয় শহরটিকে আপনার ভ্রমণ তালিকায় রাখতে পারেন। প্লাইমাউথ, মন্টসেরাট। আপনি যদি মন্টসেরাটের দ্বীপ অঞ্চলের কথা না শুনে থাকেন তবে আমরা আপনাকে দোষ দেব না। দক্ষিণ পূর্ব ক্যারিবীয় অঞ্চলে অবস্থিত মন্টসেরাট হল যুক্তরাষ্ট্রের একটি বিদেশি অঞ্চল এবং 1632 সালে প্লাইমাউথ তার প্রথম ইউরোপীয় বসতিতে পরিণত হওয়ার পর এটি বিশ্বব্যাপী একটি বিস্মৃত অঞ্চল ছিল। তবে গত 100 বছর পর 1995 সালের জুলাই মাসে এর অস্তিত্বের আকস্মিক সমাপ্তি ঘটে। সোফেরিয়ার হিলস আগ্নেয়গিরিতে একটি বৃহৎ অগ্ন্যুৎপাত হয় যা বহু শতাব্দী ধরে সুপ্ত ছিল। দ্বীপের দক্ষিণ অংশকে পাইরোক্লাস্টিক প্রবাহ এবং ছাই সম্পূর্ণ ঢেকে ফেলেছিল। ফলস্বরূপ সেই বছরের ডিসেম্বরের মধ্যে পুরো শহরটিকে সম্পূর্ণরূপে উচ্ছেদ করা হয়। এরপর 1997 সালে বাসিন্দাদের ফিরে আসার অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু 1997 সালের জুন মাসে আগ্নেয়গিরিটি আবার অগ্ন্যুৎপাত শুরু করে। এই অগ্ন্যুৎপাতের ফলে খুব দ্রুত প্লাইমাউথের বেশিরভাগ নাগরিককে স্থায়ীভাবে সরিয়ে নেওয়া হয়েছিল। সৌভাগ্যবশত মন্টসেরাট দ্বীপবাসীদের জন্য এই স্থানান্তরটি সঠিক সময়ে করা হয়েছিল, কারণ সেই বছরের 4 আগস্ট এবং 8 আগস্টের মধ্যে আরও একটি বড় অগ্ন্যুৎপাতের ফলে শহরের প্রায় 80% ধ্বংস হয়ে যায় এবং 1.4 মিটারের পুরো গরম ছাই বহু ভবনকে পুড়িয়ে দেয়। বাসিন্দাদের জন্য জায়গাটি বসবাসের সম্পূর্ণ অযোগ্য হয়ে ওঠে। মূলত সবাইকে এই স্থান ছাড়তে প্রকৃতি বাধ্য করেছিল। দ্বীপের বাসিন্দারা মূল ভূখণ্ড থেকে ইউনাইটেড কিংডমে বসবাস শুরু করেছিল। ফলস্বরূপ দ্বীপটির জনসংখ্যা হ্রাস পায় এবং বেশিরভাগ অঞ্চল ধ্বংসের কারণে অর্থনৈতিকভাবে দ্বীপটিকে একেবারে দুর্বল করে তোলে। বর্তমানে দ্বীপের দক্ষিণ অঞ্চলকে একটি বর্জনীয় অঞ্চল হিসেবে বিবেচনা করা হয়, কারণ এই অঞ্চলে আগ্নেয়গিরির কার্যকলাপ এখনও থামেনি। আপনি যদি পরিদর্শন করতে চান তাহলে এমন ট্যুর গাইড রয়েছে যারা এই বর্জন অঞ্চলে ভ্রমণের ব্যবস্থা করে। যাই হোক, আগ্নেয়গিরিটি এখনও সক্রিয় রয়েছে, তাই আপনি ভ্রমণ করতে চাইলে অবশ্যই ঝুঁকির সম্ভাবনা রয়েছে। এই স্থানগুলির মধ্যে কোনটি সম্পর্কে এর আগে আপনি জানতেন বা জানতেন না আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে।
ধন্যবাদ।